আইনি লড়াইয়ে ফেরানো হবে হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর। হত্যা মামলায় কাদের সহ 7 আসামির রায় যে কোনো দিন। আল কায়েদা নিয়ে জাতিসংঘের তথ্য অনুমান নির্ভর, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে আরও সময় প্রার্থনা। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার পথে 9 বাংলাদেশি সহ 11 জনের মৃত্যু নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস। স্বাগত প্রবাসের সংবাদে, সঙ্গে আছি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন বিআরপি কেবল সংবাদ শিরোনাম। জুলাই হত্যাযজ্ঞে মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওবায়দুল কাদের সহ শীর্ষ 7 নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ হয়েছে। যে কোনো দিন রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা প্রসিকিউশনের। এদিকে শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের নির্দেশ, উস্কানি, সহায়তার অভিযোগে ওবায়দুল কাদের সহ 7 নেতার বিরুদ্ধে মামলা আমলে নেয় ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনাল 2-এ আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা যুক্তিতর্ক শেষ করেন। পরে পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের শীর্ষ 7 নেতৃবৃন্দের মানবতা বিরোধী অপরাধের মামলার আজকে 2 পক্ষেরই যুক্তিতর্ক শেষ হয়েছে, মামলার বিচার কার্য শেষ হয়েছে। এখন যে কোনো দিন ট্রাইব্যুনাল রায় ঘোষণা করবেন। আমরা আজকে এই আর্গুমেন্টটাই করেছি যে এই সকল আসামি সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য। অভিযোগ প্রমাণিত হয়নি দাবি করে 7 আসামিরই খালাস চান আসামি পক্ষের আইনজীবী। কোন সাক্ষী আমাদের এই 3 জন আসামিকে, ওবায়দুল কাদের, আরাফাত, বাহাউদ্দিন নাসিমকে কানেক্ট করেন, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। কোথাও নিখিলের হাতে কোনো ধরনের কোনো অস্ত্র পাওয়া যায়নি। বেকসুর খালাস চাচ্ছি অনারেবল ট্রাইব্যুনালের কাছে। এদিকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার প্রক্রিয়ায় দণ্ডপ্রাপ্ত। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। ইন্ডিয়ান এক্সপ্রেস কিন্তু সবিস্তারে কিছু বলে নাই। এই নিউজটার মধ্যে শুধু বলেছে আদালতের অনুমতি লাগবে। সেটা উনি কোন অনুমতি, উনি কি রাজনৈতিক আশ্রয়ে রয়েছে ওখানে, আমরা শেখ হাসিনা কি স্ট্যাটাসে ওখানে আছেন, এটি কিন্তু আমরা ক্লিয়ার এখন পর্যন্ত জানি। শেখ হাসিনাকে প্রত্যার্পণ করার জন্য যে আবেদন, এটা একটি আইনি প্রক্রিয়া। সেই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আনার জন্য বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে আগামী 24 আগস্ট ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। রাশেদ জায়খান, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে আল কায়েদার সম্প্রসারণ নিয়ে জাতিসংঘের রিপোর্টেই অনুমান নির্ভর। সেজন্য সেটি বর্তমান সরকার আমলে নিচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন তিনি। মন্ত্রী দাবি করেন, সরকারের 6 মাসে দেশে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে, তবে এটিকে আরও সুসংহত করতে কিছুটা সময় প্রয়োজন। দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের পে স্কেল সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ভারতীয় উপমহাদেশে আল কায়েদা সন্ত্রাসী সেল প্রতিষ্ঠার জন্য বাংলাদেশকে ব্যবহার করতে যাচ্ছে। জাতিসংঘের এমন সতর্কতাকে অনুমান নির্ভর বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে, সেটা ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে আর কি, এটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি না। বিএনপি সরকারের 180 দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইন শৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়টা জনগণ বলবে। আমরা তো সবসময় বলবো আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরো সময় লাগবে। আমাদের এখন মাত্র 6 মাস পার হলো, এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি। সরকারের 6 মাসে সামনে আসা জ্বালানি সংকট মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে হয়েছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, স্থায়ীভাবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার পথে অন্তত 11 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 9 জনই বাংলাদেশি। মিশরের বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ জাকির হোসেন জানান, গত 3 আগস্ট লিবিয়া থেকে 42 জন যাত্রী নৌপথে গ্রিসের উদ্দেশ্যে যাত্রা করেন। তাদের মধ্যে 38 জন বাংলাদেশি এবং 4 জন সুদানের নাগরিক ছিলেন। ভূমধ্যসাগরে যাওয়ার পর নৌকাটির ইঞ্জিন নষ্ট হয় এবং জ্বালানি শেষ হয়ে যায়। খাবার ও পানির অভাবে প্রায় 11 দিন সাগরে ভেসে থাকার পর তাদের মৃত্যু হয়।
ভারতের বিহারে একটি শিব মন্দিরে পদদলিত হয়ে অন্তত ৮ পুণ্যপ্রার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। সকালে লক্ষ্মীসরাইয়ের অশোকধাম মন্দিরে এই দুর্ঘটনা ঘটে। পরপর দুটি ট্রেন স্টেশনে পৌঁছানোর পর মন্দিরে পুণ্যার্থীদের ভিড় বেড়ে যায়। এর মধ্যেই মন্দির চত্বরে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার গুজব ছড়িয়ে পড়ে। এতে বিদ্যুৎ স্পষ্ট হওয়ার আতঙ্কে হুড়োহুড়ি শুরু হলে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। 7 দিনের সমঝোতা স্মারকের মেয়াদ শেষ। এখন প্রশ্ন, সময়সীমা কি বাড়বে নাকি ফের শুরু হবে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত? তেহরান আলোচনার সিদ্ধান্ত না নিলেও কাতার পাকিস্তানের মধ্যস্থতা চলছে। বিশ্লেষকদের সতর্কবার্তা, সমঝোতা ব্যর্থ হলে বাড়তে পারে সামরিক চাপ, গভীর হবে হরমুজ সংকট। শান্তির ঘড়ির কাঁটা থেমেছে, তবে থামেনি উত্তেজনা। গেল 17 জুন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার সমঝোতা স্মারকের 2 মাসের সময়সীমা শেষ। তেহরানের দাবি, ওয়াশিংটনের সঙ্গে নতুন করে আলোচনায় বসার কোনো সিদ্ধান্ত হয়নি। তবে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় চলছে বার্তা বিনিময়। ফলে সংঘাতের ছায়ার মধ্যেও পুরোপুরি বন্ধ হয়নি কূটনীতির পথ। এদিকে হরমুজ প্রণালীতে নতুন নৌরুট চালুর বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা করছে ইরান। তবে তেহরানের শর্ত, রাজনৈতিক সমাধান ছাড়া এই পথ কার্যকর করা সম্ভব নয়। ফলে কূটনীতির দরজা খুলবে নাকি আবারও গর্জে উঠবে যুদ্ধের অস্ত্র, প্রশ্ন উঠেছে। মেয়াদ বৃদ্ধির চেয়ে মাঠ পর্যায়ের বাস্তবতাই এখন বড় কথা। ওয়াশিংটন সমুদ্র অবরোধ অব্যাহত রেখেছে আর হরমুজ বন্ধ রেখেছে ইরান। ফলে দুদেশ দীর্ঘমেয়াদী ও অন্তহীন ছায়াযুদ্ধের চোরাবালিতে আটকে গেছে। এই পরিস্থিতিতে একটি ভুল পদক্ষেপই ছড়িয়ে দিতে পারে সংঘাত। আর হরমুজ নিয়ন্ত্রণের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য পরিস্থিতিতে যোগ করেছে নতুন মাত্রা। সমঝোতা না বাড়লে সামরিক চাপ বাড়ার আশঙ্কা রয়েছে। আর সংঘাত ফিরলে এর ঢেউ আছড়ে পড়তে পারে তেল বাজার, জ্বালানি মূল্য ও বিশ্ব অর্থনীতিতেও। আসনাতুলি, নিউজ 24। কানাডার ক্যালগেরিতে চিটাগাং বিভাগের বার্ষিক বনভোজন এবং মেজবানি শেষ হয়েছে। ক্যালগেরির নর্থ গ্লেনমোর পার্কে অনুষ্ঠিত এই বার্ষিক বনভোজনে প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশের সমাগম ঘটে। দিনব্যাপী এই বনভোজন রূপ নেয় অন্যরকম এক মিলন মেলায়। অনুষ্ঠানে চিটাগাং বিভাগের বিভিন্ন ব্যক্তি, কমিউনিটি ব্যক্তিত্ব এবং বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশনের সভাপতি ইকবাল রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ছিল সুস্বাদু খাবার, শিশু ও বড়দের জন্য বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বনভোজন শেষ হয়। র্যাব বিলুপ্ত করে পুলিশ বাহিনীর অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন SRB গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে অবকাঠামোগত কাজে গতি ফেরাতে পরিবর্তন আনা হচ্ছে অর্থ বছরেও। পাশাপাশি নিত্যপণ্যের বাজার সহনীয় রাখতে কাঁচামরিচ ও টমেটো আমদানিতে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। নানা কারণে বিভিন্ন সময় বিতর্কিত ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুম খুনের মতো নানা অভিযোগ ছিল সংস্থাটির বিরুদ্ধে। এসব অভিযোগের কারণে র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞাও দেয় যুক্তরাষ্ট্র। 5 আগস্টের পট পরিবর্তনের পর র্যাব বিলুপ্তের দাবি ওঠে নানা মহল থেকে। অবশেষে বিলুপ্ত করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এর বদলে পুলিশ বাহিনীর অধীনে গঠিত হতে যাচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন SRB। এ লক্ষ্যে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন 2026-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে নাগরিকদের অভিযোগ নিষ্পত্তিতে একটি বহুপক্ষীয় কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। বর্ষা মৌসুমে অবকাঠামোগত উন্নয়ন কাজের ধীরগতি ও দুর্ভোগ এড়াতে পরিবর্তন আসছে অর্থ বছরে। বিদ্যমান জুলাই-জুন অর্থ বছরের পরিবর্তে এপ্রিল-মার্চ সময়কালকে অর্থ বছর হিসেবে নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সিদ্ধান্ত অনুযায়ী 2027-28 সালকে 9 মাসের ট্রানজিশনাল অর্থ বছর ধরে 2028-29 অর্থ বছর থেকে নতুন এই সময়সূচি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।
সাধারণ মানুষের স্বস্তি ও নিত্যপণ্যের বাজার মূল্য সহনীয় রাখতে কাঁচামরিচ ও টমেটো আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা এসেছে। বিদ্যমান 61% মোট করভার হ্রাস করে প্রজ্ঞাপন জারির প্রথম মাসে 20.5% এবং পরবর্তী মাসে 31% নির্ধারণ করার সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। পতিত সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে পুনর্গঠন করছে সরকার, এমনটাই দাবি ক্ষমতাসীন দলের নেতাদের। সরকারের 180 দিনের কর্মযজ্ঞ এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তারা আরও বলেন, এই 6 মাসের পথ চলা স্বচ্ছতা এবং দায়বদ্ধতারই প্রত্যক্ষ প্রতিফলন। এ সময়ে রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠায় সরকারের বড় সাফল্য বলে উল্লেখ করা হয়। 180 দিনের সরকারের কর্মযজ্ঞ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র সহ গণমাধ্যম কর্মীরা। সরকারের কার্যক্রম তুলে ধরে মাহাদি আমিন বলেন, ফ্যাসিবাদী শাসনামলে ভঙ্গুর হয়ে পড়া রাষ্ট্র ব্যবস্থা থেকে উত্তরণে কাজ করছে সরকার। সরকারি কর্মকর্তাদের নতুন পে স্কেল চূড়ান্তের পাশাপাশি জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে থাকার কথাও জানান তিনি। 200 ইলেকট্রিক বাস ঢাকার রাজপথে এবং বিশ্বের বিভিন্ন দেশের সাথে তাল মিলিয়ে ইলেকট্রিফিকেশন কিভাবে বাড়ানো যায় যানবাহনের ক্ষেত্রে সে ধরনের উদ্যোগ চালু রয়েছে। তিস্তা মহাপরিকল্পনা এবং পদ্মা ব্যারেজে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। বক্তারা বলেন, ধ্বংসস্তূপে পরিণত দেশের দায়িত্ব নিয়েও স্বাভাবিক গতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সরকার। জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার। জনগণকে জানানোর অধিকার আছে, আমাদের জানাতে হবে। জনগণের জানার অধিকার আছে, সেখান থেকে আজকে আসলে আমরা 180 দিন করেছি। বিগত সরকার ভঙ্গুর দশা দেশকে রেখে গেছে, যা তারেক রহমান সরকার যে পরিচালনা করতে পারছে, এটাই কিন্তু অনেক বড় কিছু। বিদ্যুৎ জ্বালানি সংকট দ্রুত সমাধান না হওয়ার কারণও ব্যাখ্যা করেন তারা। পাশাপাশি সরকারি দপ্তরে দলীয় লোক নিয়োগের অভিযোগে যোগ্যতা যাচাইয়ের ওপর গুরুত্ব দেন নেতারা। এই স্পয়লার সিস্টেম পৃথিবীর বহু দেশে আছে, গণতান্ত্রিক দেশে আছে। আপনাদের দেখার বিষয় ওই জায়গার জন্য কোয়ালিফাইড কিনা। চলতি অর্থ বছরের মধ্যেই স্থানীয় সরকারের 5টি নির্বাচনে সম্পন্ন হবে। এই দিনগুলিকে আমাদের ব্যয় করতে হচ্ছে যত না বেশি কর্মসূচি বাস্তবায়ন করার জন্য, তার চেয়ে বেশি বাস্তবায়ন করতে হচ্ছে ধ্বংসস্তূপকে নতুন কর্মসূচি গ্রহণ করার উপযোগী হিসাবে গড়ে তোলার জন্য। নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদে আর যা যা আছে সবকিছু বিএনপি বাস্তবায়ন করবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরানোর বিষয়ে আইনি ও কূটনৈতিকভাবে ব্যবস্থা নেওয়ারও কথা জানানো হয়। প্রয়োজনীয় যোগাযোগ স্থাপন করা হয়েছে আমাদের দূতাবাসের মাধ্যমে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, এবং আইনি প্রক্রিয়ায় যাতে তিনি খুব কোনো সুবিধা না পান সেজন্য সেখানকার আইনি প্রতিষ্ঠানকে পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে। কোনো মব কালচার টলারেট করা হবে না, দেশ চলবে দেশের আইন অনুযায়ী। সরকারের দাবি 6 মাসের কর্মযজ্ঞই গড়ে দিবে জবাবদিহিমূলক ও কল্যাণমুখী রাষ্ট্রের ভিত্তি। শুধু জনগণের কাছে যে দায়বদ্ধতা। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স মাহমুদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই আমন্ত্রণপত্র হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফের এইচ বিন আবিয়া। সৌদি আরবের ক্রাউন প্রিন্সের পক্ষ থেকে রাষ্ট্রদূত এই আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন। সফরের তারিখ ও অন্যান্য আনুষ্ঠানিকতা পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে বলে জানা গেছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেল এবছরের মধ্যেই বাস্তবায়ন হবে, তবে সিদ্ধান্ত নিতে আরও আলোচনা প্রয়োজন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার অর্থ মন্ত্রণালয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের পর্যালোচনা কমিটি সভা শেষে তিনি একথা বলেন। সব বিষয় আলোচনার পর পূর্ণাঙ্গ সিদ্ধান্ত সবাইকে জানানো হবে। পে স্কেলের ফলে মূল্যস্ফীতির চাপের কথাও স্বীকার করেন অর্থমন্ত্রী। দেশে বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় 18 লাখ। সবশেষ 2015 সালে সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেল দেওয়া হয়েছিল। এরপর 11 বছরে মূল্যস্ফীতি বাড়লেও বাড়েনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা। ফলে এ নিয়ে দানা বেঁধেছে ক্ষোভ।
দেশের অর্থনীতির দায়িত্ব নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেলের ঘোষণা দিয়েছিলেন। এরপর থেকেই শুরু অপেক্ষার পালা। অর্থ মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, নতুন পে স্কেলের বাস্তবায়ন চলতি বছরই হবে। পে কমিশনের অনেকগুলো দিক আছে, তো আমরা সবগুলো বিবেচনা করছি এবং আজকে আমরা আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে, আরো অধিকতর আলোচনার প্রয়োজনীয়তা আছে বিধায় আজকে পরে আমরা আবার বসবো, যখন ফাইনাল হবে তখন আপনাদের সামনে উপস্থাপন করব। অর্থমন্ত্রী বলেন, পে কমিশনের অনেকগুলো দিক আছে, সবগুলো দিকই বিবেচনা করা হবে। হ্যাঁ হবে, অবশ্যই হবে, এবছরের মধ্যে হবে, সবই হবে, কিন্তু এখানে তো অধিকতর আলোচনার বিষয় আছে, তাই না? আমরা আজকে একটা দিক নিয়ে আলোচনা করেছি, আর অন্যান্য দিক আছে। সব বিষয় আলোচনার পরে পূর্ণাঙ্গ যখন সিদ্ধান্ত হবে তা আপনাদের সামনে উপস্থাপন করব। পে কমিশনের সিদ্ধান্তে সাধারণ মানুষের উপর মূল্যস্ফীতির চাপ পড়তে পারে কিনা এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, সেটাও সরকারের ভাবনায় রয়েছে। শানাজি আসমিন, নিউজ 24, ঢাকা। বিরোধী দল সংসদ ও সংসদের বাইরে কথা বলবে, সেটাই গণতান্ত্রিক প্রক্রিয়া। কিন্তু গ্যাস বিদ্যুৎ নিয়ে কথা বললে সরকার সেটাকে হঠকারিতা বলছে। এতে গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার গুলশানে একটি হোটেলে ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স ডিজেএ আয়োজিত সাংবাদিকদের চোখে জুলাই শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনকে হঠকারিতা হিসেবে উপস্থাপন করে সরকারের পক্ষ থেকে একটি নির্দিষ্ট ন্যারেটিভ তৈরি করা হয়েছে। এ ধরনের প্রবণতা উদ্বেগজনক। নাহিদ আরও বলেন, গণমাধ্যম সংস্কারের জন্য কমিশন গঠন করা হলেও এর সুপারিশ বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি হয়নি। বিরোধী দল সংসদে কথা বলবে, সংসদের বাইরেও তারা কথা বলবে, এটাই গণতান্ত্রিক একটা রাষ্ট্রের চরিত্র, গণতান্ত্রিক আন্দোলনের চরিত্র। গণতান্ত্রিকভাবে অহিংসভাবে আমি আমার যে কোনো কথা প্রকাশ করতে পারি। ফলে সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে। তো সেই জায়গায় সাংবাদিকদের কাছ থেকে, বাংলাদেশের গণমাধ্যমের কাছ থেকে আমরা সেই নিরপেক্ষ ভূমিকা চাই। ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তুলতে আনভির বসুন্ধরা গ্রুপ এবিজির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। এ সময় উত্তর সিটির উন্নয়ন এবং নাগরিক সেবা নিশ্চিতে একে অপরকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবিজি চেয়ারম্যান সাইম সোভান আনভির এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। সোমবার এক সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে এসব কথা জানান ডিএনসিসি প্রশাসক। বলেন, বসুন্ধরা বাংলাদেশের সুনামধন্য একটি নাম, যা দেশের আবাসন খাত তথা নগর উন্নয়নের রোল মডেল হয়ে আছে। নগর উন্নয়নের ক্ষেত্রে কিছু কিছু স্টেক হোল্ডার থাকে, সকলের সমন্বয় নিয়েই আমরা এই নগরটাকে করতে চাই। বসুন্ধরা গ্রুপ দেশের সুনামধন্য একটা ব্যবসা প্রতিষ্ঠান। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদের সকল কিছু আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন। আমরাও জনস্বার্থে, জনগণের জন্য এবং বসুন্ধরা গ্রুপের মতো একটা বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানকে আমরাও সহযোগিতার আশ্বাস দিয়েছি। আমরা তাদের কাছে সহযোগিতা কামনা করেছি। বিভিন্ন বড় বড় ব্যবসায়ী মহল যারা আছেন তারা সিটি কর্পোরেশনকে সহযোগিতা করবে এবং সিটি কর্পোরেশন একইভাবে জনগণের যেই অধিকারগুলো আছে সেটাকে রক্ষা করে সকল কিছু আমরা সহযোগিতা করব। আমরা চাই এই নগর উন্নয়নের ক্ষেত্রে প্রতিটি জনসাধারণ এর সাথে সম্পৃক্ত থাকবে। আগামী দিনে আমরা একটা বাসযোগ্য শহর উপহার দেব। এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়নে এবছর রেকর্ড 12 লাখেরও বেশি আবেদন জমা পড়েছে। অন্যান্য বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি আবেদন জমা পড়ায় বিপাকে পড়েছে শিক্ষা মন্ত্রণালয়। উচ্চ মাধ্যমিকে ভর্তির আগে পুনর্মূল্যায়ন সম্পূর্ণ করতে তাই বিশেষ নীতিমালা করার কথা বলেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আর সেই নীতিমালা সংশ্লিষ্টদের পরামর্শের ভিত্তিতে চূড়ান্ত করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। মামুনুল হাসান ইমনের প্রতিবেদন। সম্প্রতি প্রকাশিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। সেখানে ফেলের হার 37.8%। 19 বছরের মধ্যে খারাপ ফলাফলে ফেল করেছে 6,90,000 শিক্ষার্থী, অর্থাৎ প্রতি 10 জনে 4 জনেই ফেল। তাছাড়া গোল্ডেন জিপিএ 5 এবং জিপিএ 5 পাওয়ার আশা অনেক শিক্ষার্থীরই পূরণ হয়নি।
এমন খারাপ ফলের প্রভাব পড়েছে খাতা পুনর্মূল্যায়ন প্রক্রিয়ায়। 11 আগস্ট থেকে সোমবার পর্যন্ত মাত্র 7 দিনে পুনর্মূল্যায়নের আবেদন জমা পড়েছে 12 লাখেরও বেশি। এদিকে মধ্য সেপ্টেম্বর থেকে উচ্চ মাধ্যমিকে ভর্তি প্রক্রিয়া শুরু করতে চায় শিক্ষা বোর্ডগুলো। তার আগেই এই পুনর্মূল্যায়ন প্রক্রিয়া শেষ করতে হবে, যা অসম্ভব বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী। জানান, কোন খাতাগুলো পুনর্মূল্যায়ন করা হবে না সে ব্যাপারে শিগগিরই নীতিমালা করা হবে। মনে হচ্ছে যে সকলেই খাতা মূল্যায়ন করতে চায়, মানে আমাকে আবার 20 লক্ষ শিক্ষার্থীর খাতা প্রত্যেকটাই দেখতে হবে। ইট ইজ কোয়াইট ইম্পসিবল। অতএব আমরা একটা নীতিমালা তৈরি করব কোন ধরনের খাতাগুলো রি-এক্সামিন হতে পারে। সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন শিক্ষা বিশেষজ্ঞরা। তবে নতুন নীতিমালায় যেন কোনো নতুন বিতর্ক দেখা না দেয় সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। শিক্ষার্থীর রাইটস যেন লঙ্ঘিত না হয়, একই সাথে এমন না হয় যে এই পুনর্মূল্যায়নটা যেন আবার শিক্ষা মন্ত্রণালয়ের জন্য একটা বড় ধরনের বার্ডেন না হয়। শিক্ষা মন্ত্রণালয় যখন এই ধরনের নীতিমালা তৈরি করছেন তখন এক্ষেত্রে শিক্ষার্থীরা কীভাবে ভাবছেন, অভিভাবক কীভাবে ভাবছেন, শিক্ষাবিদরা কী ভাবছেন এবং একই সাথে শিক্ষকরা কী ভাবছেন, একই সাথে এক্সামিনাররা কী চিন্তা করছেন, এই স্টেক হোল্ডার যারা রিলেভেন্ট স্টেক হোল্ডার আছেন তাদের প্রত্যেককে নিয়ে যদি আমরা নীতিমালাটা করি তাহলে আমার মনে হয় সকলের অধিকার রক্ষিত হবে। শিক্ষার্থীদের মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। একটা জয়ফুল লার্নিং এনভায়রনমেন্ট তৈরি করা। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বর্তমানে এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তর বলছে নিম্নচাপটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা এবং ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। আর এই ছিল প্রবাসের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।